আম, আমরা এখন কথা বলবো আজকে যে সবচেয়ে আলোচিত যে বিষয়টা, যে কক্সবাজার চকরিয়ায় তরুণ সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নিহত এবং তার সেনা ও জনমনে তার প্রভাব নিয়ে। প্রথমত আমরা ঘটনাটা একটু বলি যে কক্সবাজারের চকরিয়াতে একটা বাড়িতে পেট্রোলিং ডিউটি হিসেবে তারা একটা বাড়িতে যায়, মানে ডাকাত আছে সন্দেহে। তো তারপর ওইখানে একটু সাচেস গোলাগুলি হয় এবং তানজিম সারোয়ার নিহত হয়। তো এখন আমার কথা হয়েছে যেইটা, যে একটা সেনা কর্মকর্তা নিহত হওয়া এটা নর্মাল কোনো বিষয় না, হোক সে সৈনিক কিংবা অফিসার র্যাঙ্কের যে কেউ। প্রথম কথা হইছে, যারা এই কাজগুলোতে যায়, এইসব পেট্রোলিংয়ে যায়, হোক সেটা অ্যাডভান্স পার্টি হিসেবে কিংবা কোনো কাট আপ পার্টি হিসেবে বা প্রতিরোধ বাহিনী হিসেবে, ফার্স্ট অ্যাডভান্স হয় ইনফ্যান্ট্রি এবং তাদের সাপোর্টিং হিসেবে থাকে আর্টিলারি। তো এই জায়গায় সাপ্লাই কোর, ইঞ্জিনিয়ার কোর কিংবা ইএমই কোর তারা যায় না, যদিও তারাও পারদর্শী। মানে আমাদের সব সেনাবাহিনীর সৈনিকের যোগ্যতা প্রশ্নাতীত, মানে এই যোগ্যতা নিয়ে তোলার কোনো সন্দেহের অবকাশ নাই, প্রশ্ন করা যাবে না। অবশ্যই তারা সবাই ভালো, যোগ্য, কিন্তু তারা তো হচ্ছে যুদ্ধক্ষেত্রে জাস্ট সাপোর্টিং হিসেবে কাজ করে। যদিও আমাদের সব সেনা কর্মকর্তাকেই মেবি বেসিক 8 সপ্তাহের বেসিক কমান্ডো কোর্স করানো হয়। তো এখন কথা হলো, যেটা যা শুনলাম এই পেট্রোলিংয়ের আসলে অ্যামুনিশন, মানে সবাই আর্মস বাট উইদাউট অ্যামুনিশন, মানে আই মিন গুলি যেটা এখানে যে তানজিম সারোয়ারের যেই লিড দিছে যে মেজর উজ্জ্বল, একমাত্র ওনার কাছে নাকি গুলি ছিল আর বাকি কারো কাছে গুলি নাই। তো এখন এখানে আরেকটা বিষয়, যে হোক সেটা বাংলাদেশ কিংবা বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো একটা হোক সেটা সন্ত্রাসী গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠী বা টেরোরিস্ট যারাই হোক, তাদেরকে সেনাবাহিনী ঘিরে ফেলছে, এই অবস্থায় তারা গুলি করবে, মানে এটা একটা, এখানে একটা ষড়যন্ত্রের তথ্য পাওয়া যাচ্ছে। মেইন কথা হচ্ছে যে এইটা কোনোভাবে তারা হয়তো জেনে গেছে যে তাদের কাছে গুলি নাই, অ্যামুনিশন নাই। সো যেই কারণে কি সেনাবাহিনী ঘিরে ফেলার পরও তারা গুলি করতে সাহস দেখায়। আর এইখানে এখানে ফ্রন্ট আই মিন মুখোমুখি হওয়ার দরকার ছিল যে মেজর মেবি উজ্জ্বল নামে যিনি ছিল, উনি গুলি ছাড়া একজন একজন লেফটেন্যান্ট কর্মকর্তাকে মুখোমুখি করছেন এবং উনি ছিলেন পিছনে বাড়িটার। এই বিষয়টা কিভাবে বা কেন হলো, বা এটা কোন টাইপের একটা মানে প্ল্যান, এমন দুর্বল প্ল্যান কিভাবে সাজায় একজন মেজর, এটা মানে এটা একটা মানে চিন্তার বিষয় আর কি। তো সবচেয়ে বড় কথা হয়েছে যেটা, যখন যে সেনা আহ, তানজিম সরোয়ার গুলিবিদ্ধ হলো, তানজিম সরোয়ার গুলিবিদ্ধ হওয়ার পর আর এখানে যারা গেছে, কারণ তাদের, আমরা সাধারণত বাংলাদেশ আর্মি BD-08 ইউজ করে একটা ব্যানানান ম্যাগজিনে, মেবি 7.62 মিলিমিটার হচ্ছে আর্মির স্ট্যান্ডার্ড ইস্যু, ক্যালিবার ইস্যু। তো 30 রাউন্ড, মেবি 30 রাউন্ড কার্ট্রিজ থাকে। একমাত্র মেজর উজ্জ্বলের কাছে অনলি 30 রাউন্ড একটা কার্ট্রিজ আছে, তাও মেজর উজ্জ্বলের কাছে, আরও বেশি আছে কিনা জানি না, কিন্তু বাকি কারো কাছে অস্ত্র নাই। যেই কারণে তারা তানজিমকে গুলি করছে। গুলি করার পরও যখন কোপাচ্ছিল ছুরি দিয়ে, তো আর্মিদের ট্রেনিংই থাকে, কোথাও যদি অ্যাটাক হয় বা তারা আক্রমণে যায়, ফার্স্ট শ্যুটটা হয় মাথার মধ্যে। তাদের কাছে গুলি না থাকার কারণে তাকে কোপানো সত্ত্বেও তারা কোনো কিছুই করতে পারে নাই। তারপরও তারা মানে কি বলে, চরম সাহসিকতার পরিচয় দিয়েছে আমাদের সেনাবাহিনী সৈনিকেরা। তারা ব্ল্যাঙ্ক ফায়ার হলেও কিন্তু মাজল ব্লাস্ট হয়, ওই মাজল ব্লাস্ট দেখে অন্তত ভয় পায় বিষয়টা। ওই মাজল ব্লাস্ট করতে করতে তানজিম সারোয়ারকে বাঁচিয়ে আনতে গেছে। তো এর চেয়ে বড় সাহসিকতার পরিচয় আমি আর দেখি না, যে অস্ত্র ছাড়া প্রতিপক্ষের মুখোমুখি হওয়া। তো এখন কথা হইছে যেটা, যে এই যে একটা মানে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, এটা কেন হয়, হোয়াই বিহাইন্ড দ্য রিজন, কজ একটাই কারণ, এখানে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার যে বস, আই মিন সিও, কমান্ডিং অফিসার, আমরা যতটুকু শুনছি, উনি হচ্ছে নাকি ডিবি হারুনের ভাইরা ভাই। ওনার যে ব্রিগেড কমান্ডার, উনি একদম কোর আওয়ামী লীগার। ওনার যে জেসিও, আই মিন মেজর জেনারেল, ওরা নাকি কিছুদিন আগেও DGFI NSI মানে আয়নাঘরে কর্মরত ছিল, তারা এখানে আসছে। সো তারা আমাদের মানে এই অন্তর্বর্তী সরকারকে বা এই সেনাবাহিনী যারা এই গত জুলাই অভ্যুত্থানে এত চমৎকার একটা ভূমিকা রাখছে, মানে আমাদের পাশে দাঁড়াইছে, তো তাদের ভাবমূর্তি তো ক্ষুণ্ণ করতে চাইবেই, তাদের মনোবল তো ভাঙতে চাইবেই।
তো অ্যাজ এ রেজাল্ট গুলি ছাড়া তাদেরকে পেট্রোলিংয়ে পাঠায়, পেট্রোল ডিউটিতে পাঠায়, এবং যার ফলাফল আমাদের মানে তরুণ একজন সেনা কর্মকর্তার মৃত্যু, সম্ভাবনা একটা সেনা কর্মকর্তার মৃত্যু। এখন কথা হলো যেটা, এই যে সৈন্যবাহিনীদের কাছে গুলি নাই, এটা কি সেনাপ্রধান জানে না, বা তার উপরের যে কর্মকর্তা অফিসাররা আছে তারা জানে না? এটা কি বাংলাদেশের মানে অন্যান্য যেই ডিভিশন আছে যারা এই জিনিসগুলো পরিচালনা করছে তারা জানে না? এটা একটা প্রশ্ন আমার কাছে আর কি, কীভাবে এই কাজটা হলো। এখন কথা হলো যেটা, যে এই যে তানজিম সরোয়ারের মৃত্যু, এটা সেনা ও জনমনে কি প্রভাব ফেলবে? দেখেন বিষয়টা হচ্ছে, আমরা যদি আমাদের সেনাবাহিনীর কথা ধরি, আমরা কিন্তু নর্মাল কোনো ইদানিং মানে বা খুব বেশি যে নতুন তাও না, সেই আলেকজান্ডারের আমল থেকে কিন্তু আমাদের এই বর্তমান যে গঙ্গা ঋদ্ধি জনপদ, যা এখন আমাদের বেসিন, ডেল্টা বেসিন বা আমরা বাংলাদেশ নামে চিনি, এখানে আমাদের সেনাবাহিনী ছিল। যে আলেকজান্ডার ফার্স্ট প্রতিরোধের মুখোমুখি হয় আমাদের গঙ্গা ঋদ্ধি এলাকায়, আলেকজান্ডার গেল, তারপর আসলো ইসাকা মানসিংহ, সেখানে তরবারির ঘাত প্রতিঘাতের সবচেয়ে যেই জিনিসটা বেশি প্রতীয়মান হয় সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। তারপর আসলো ৭১, এবং ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমাদের সশস্ত্র বাহিনী গঠিত হয়। তো আমাদের আর্মিকে দুর্বল কিংবা নতুন কোনো বাহিনী মানে অভিজ্ঞতা কম এরকম ভাবার কোনো কারণ নাই, কারণ তারা দেশে বিদেশে খুবই সুনামের সাথে আমাদের মানে শান্তিরক্ষা মিশন পরিচালনা করতেছে। এখন কথা হলো যেটা, এই যে একজন সেনা কর্মকর্তার মৃত্যু, এইটা তার বাহিনীর উপর, জনগণের উপর কী প্রভাব ফেলে? বাহিনীর উপর ধরেন ইউনিফর্ম পরা অবস্থায় একটা সেনা কর্মকর্তার মৃত্যু, যদি সেটা কোনো যুদ্ধক্ষেত্র হয় কিংবা এলিট কোনো গ্রুপ হোক, সেটা মানে মাফিয়া, ইউনিয়ন কর্স, কোনো জঙ্গি গোষ্ঠী, তার মৃত্যু কি তাকে আরও এনকারেজ করে, ইন্সপায়ার করে, তাদেরকে সাহস যোগায় মৃত্যু দিতে গিয়া, যেটা আমাদের মুক্তিযুদ্ধে হয়েছিল। উদাহরণস্বরূপ দেখে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কথা বলি। শ্রদ্ধেয় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান একটা বিমান নিয়ে আমাদের দেশে আসতে চাইছিল, যদিও পারে নাই, পাকিস্তানের মাটিতেই উনি মানে গ্রাউন্ডেড হয়েছে, নিহত হয়েছে। কিন্তু তার ফলাফলটা কি হইল? ফলাফলটা হলো তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর প্রায় 30% যে বাঙালি সৈনিক এবং অফিসাররা ছিল তাদেরকে গ্রাউন্ড করে রাখতে হয়েছে, 30% বিমান বাহিনী বসে গেছে। এটার ফলাফল, আর এর ফলাফল হিসেবে আমরা পাইছি একজন বীরশ্রেষ্ঠ এবং আমাদের মানে স্বাধীনতা যথেষ্ট। এখন আর একটা সেনাবাহিনী যখন অস্ত্র ছাড়া অসহায়ের মতো তার মানে তার সৈনিকদের সামনে মারা যায়, তাও মামুলি কোনো ডাকাতের হাতে, এটা সেনা মনে খুব খুব ডিমোটিভেটেড হয়, এবং আমাদের সেনাবাহিনীর মটো দুর্বল হয়ে যায়। তাই এবং এই তানজিম সরোয়ারের মৃত্যু বিষয়টা, এটা সেনা মনে এবং আমাদের মনে খুব বাজে একটা এফেক্ট ফেলছে, কারণ সেনাবাহিনীকে বোঝানো হয়েছে যে যেই সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্মকর্তা যে ছাত্র আন্দোলন নির্বিচারে গুলি করতেছে, পুলিশ নির্বিচারে গুলি করতেছে, পুলিশের গুলি আছে, সেনাবাহিনী মানে ছাত্র আন্দোলনে গুলি করার সময় গুলি আছে। এখন সরকারকে অস্থিতিশীল করতে চাইছে একটা গ্রুপ, তাদেরকে প্রতিরোধ করতে গেছে, তাদের কাছে গুলি থাকবে না? এটা কোনো কথা? জাস্ট বুঝাই যাচ্ছে আসলে বিষয়টা কি, মানে পিছনে কি আছে। তো এখন কথা হয়েছে যে এই বিষয়টা আমাদের এই কাজ থেকে করণীয় কি। এই ক্ষেত্রে আমরা তুরস্কের অভ্যুত্থান পরবর্তী F-16 ক্রাইসিসটা দেখতে পারি। যে F-16 ক্রাইসিস বলতে যা বোঝাচ্ছে, তুরস্কে একটা ব্যর্থ কু হয় আর কি, ফেইল, যেই কুটা সফল হয় নাই, জনগণ এবং সেনাবাহিনী অন্যরা এটা ডিস্ট্রয় করে দিচ্ছে আর কি। তো এর ফলে এর মধ্যে 2জন টার্কিশ এয়ারফোর্স প্যালট সহ 2টা F-16 নিয়ে আকাশে উঠে পড়ছে, ফুল প্যালট। মানে অবভিয়াসলি এটা ডেঞ্জারাসের বিষয়, তখন ওই 2 পাইলটকে অন্য ফাইটার পাইলটরা এসে গ্রাউন্ডেড করায়, যে কোনো কিছু করে ফেলতে পারতো সে। F-16 মতো একটা অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে আকাশে উঠছে। তো এতে করে যখন বিচারের আওতায় গেছে, প্রায় দেখা গেছে তুরস্কের বিমান বাহিনীর প্রায় মেবি 20% অ্যাভব গ্রাউন্ড করে রাখতে হয়েছে। এতে করে তাদের তখন আবার তুরস্ক সিরিয়া ইস্যুতে নাক গলাচ্ছে, তাদের কুর্দি ইস্যু নিয়ে মানে টালমাটাল অবস্থা। এতে করে তুরস্কের বিমান বাহিনীর মধ্যে একটা মানে শূন্যতা তৈরি হয়। তখন কি করছে, তুরস্ক সরাসরি সাহায্য চায় পাকিস্তানের কাছে। তখন বাদ সাথে আমেরিকা, যে আর পাকিস্তানও তো একমাত্র আমাদের এশিয়া সাবকন্টিনেন্টে আমাদের উপমহাদেশে F-16 ক্যারি করে আর কি, ফ্লাই করায়। তো যে পাকিস্তানের সাথে নাকি যুক্তরাষ্ট্রের চুক্তি আছে, তারা অন্য কোনো দেশের বিমান বাহিনীকে প্রশিক্ষণ এবং লজিস্টিক সাপোর্ট দিতে পারবে না। এতে করে পাকিস্তান কি করে, তাদের রিটায়ার্ড যে অফিসারগুলো আছে, ইভেন কি অনেকে সাদা পোশাকে তুরস্কে পাঠা দেয়, এবং তুরস্ক তাদের যে রিটায়ার্ড F-16 পাইলটরা ছিল
তাদেরকে ডেকে এনে বিমান বাহিনীর শূন্যস্থানটা পূরণ করে। তো এখন আমাদের এই যে যারা যারা হাসিনার রেজিমের মানে লাউকো দুঃখে মানে মানুষ, মানে যারা লাভবান হয়েছে হাসিনা রেজিমের, যারা হাসিনা রেজিমের আত্মীয় এবং মন্ত্রীদের সাথে যোগাযোগ, তাদেরকে অবভিয়াসলি গ্রাউন্ডেড করতে হবে। গ্রাউন্ডেড করে আমাদের যেই অভিজ্ঞ সেনা কর্মকর্তারা রিটায়ার্ড গেছে, এখন কথা হচ্ছে রিটায়ার্ড গেলে কেন আনতে পারবো না? কারণ এই যে বর্তমান সেনাপ্রধান মেজর জেনারেল ওয়াকারের শ্বশুর লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমান একজন রিটায়ার্ড পার্সন ছিল। ওনার মেডিকেলি উনি মানে আনফিট, ওই একটা লোককে কর্নেল থেকে এনে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত কি প্রমোশন করা হয়েছে, তাহলে আমাদের এখানে কারা ফিট যারা আছে তাদেরকে কেন আনতে পারবে না? যেমন বিডিআরের সবচেয়ে যে রক্তক্ষয়ী যুদ্ধগুলোর নেতৃত্ব দিচ্ছে মেজর জেনারেল ফজলুর রহমান স্যার, ওনাকে ডেকে নিয়ে আসুক, কিংবা আমাদের প্যারাকমান্ডো ব্যাটালিয়ন 1-এর অধিনায়ক কর্নেল মুস্তাফিজ স্যার, ওনাদেরকে ডেকে নিয়ে আসুক, কিংবা যেসব মানে অভিজ্ঞ দক্ষ চৌকস সেনা কর্মকর্তারা আজিজের আমলে বাধ্য হয়েছে চাকরি ছাড়তে, তাদেরকে ডেকে এনে এই গ্যাপগুলো পূরণ করা যাবে এবং খুব ভালোভাবেই যাবে, এবং এটা ছাড়া কোনো উপায় নেই। কারণ তারা প্রতি পদে পদে এই সরকারকে মানে অস্থিতিশীল করতে বাধা দিতে চাইবে, ব্যর্থ করতে চাইবে। তো এখন কথা হলো যে বিষয়টা, এইটার সাথে সাথে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি চেঞ্জ করতে হবে। ইয়েস, যে আমাদের পররাষ্ট্রনীতিটা কি? ফ্রেন্ডশিপ টু অল, মেল এজ টুয়ার্ডস নন, অর্থাৎ সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এটা একটা প্রস্টিটিউটের মতো কথা, লাইক অ্যাজ এ প্রস্টিটিউট। মানে একটা দেশের, একটা রাষ্ট্রের কখনো বন্ধু হয় না, আবার কেউ চিরশত্রুও থাকে না। জাস্ট এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে আমেরিকা ভিয়েতনাম যুদ্ধ, দীর্ঘ যুদ্ধ, 25-30 বছরের যুদ্ধ, সেই ভিয়েতনাম এখন আমেরিকার সাথে গাঁটছাড়া বাঁধতে চাইছে। যেই চীন ভিয়েতনামকে সহায়তা করছে, ভিয়েতনাম এখন তার এগেনস্টে চলে গেছে। জাপান, যে আমেরিকা যে জাপানে নিউক্লিয়ার বোম ড্রপ করছে, সেই জাপান এখন আমেরিকার সবচেয়ে বড় মিত্র। তো এই জিনিসগুলো আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। আমরা যে সেনাবাহিনী চাইছি ডে বাই ডে আরও আপডেট হওয়ার পাশাপাশি আমাদের মানে প্রতিরক্ষা বাহিনী, সেনা বলেন, বিমান বলেন, নৌ, বিডিআর, তাদেরকে আরও দুর্বল করা হয়েছে। তো এই আমাদের সেনাবাহিনী না আছে প্রতিরক্ষামূলক অস্ত্র, না আছে মানে অ্যাটাকিং আর্মস টাইপ। যদি আপনি প্রতিরক্ষামূলক অস্ত্র সাজান তাহলে আপনার অস্ত্র হবে এক টাইপের, আর যদি অ্যাটাকিং হতে চান, যে আপনার পররাষ্ট্র নীতি হবে আক্রমণাত্মক, তাহলে আপনার অস্ত্রগুলো থাকবে এরকম কোনো কিছুই না। এটা ওয়ান কাইন্ড অফ একটা মাঝামাঝি পর্যায়ে মানে মানে একটা পজিশনে আসি আর কি আমরা। মানে এই যে এক কথা, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এখন কথা হয়েছে যে বিষয়টা, এখন আমাদের যেই এই কাজটা সবচেয়ে বড় কথা, যেই আমাদের যে মহান জুলাই রেভলিউশন, এটাকে যদি আমরা সফল করতে চাই, বা দিন শেষে আমরা যদি মাথা উঁচু হিসাবে দাঁড়াতে চাই, অবভিয়াসলি আমাদের একটা খুবই ভালো দক্ষ চৌক্ষ সশস্ত্র বাহিনী লাগবে, এবং আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত। এবং অবভিয়াসলি আমাদের সেনাবাহিনীর যেই কমান্ড চেঞ্জ করতে হবে। এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদের আঙ্কেল হুচিমিনের যে ওয়াকিং ফিশ, কই মাছ নীতি, এইটা গ্রহণ করা উচিত। যে একটা জলাশয়ে কই মাছ, বোয়াল মাছ সব মাছকে আক্রমণ করে, বাট কই মাছকে না। তো একটা ক্ষুদ্র রাষ্ট্র যেই জায়গায় তিন দিক দিয়ে আমরা একটা হোস্টেলাইটি নেইবর মানে ঘিরে রাখছে আমাদের, সেটা ভারত এবং মায়ানমার, আর একমাত্র আমাদের খোলা মানে মুখ হচ্ছে বঙ্গোপসাগর, সেই ক্ষেত্রে একটা ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা জন্য পররাষ্ট্রনীতি কেমন হতে হবে, তার প্রতিরক্ষা নীতি কেমন হতে হবে, যা যা করা দরকার তাই করা উচিত বর্তমান সরকার। এবং এই কাজের জন্য আমার মনে হয় সবচেয়ে দক্ষ চৌকস যারা একাডেমিশিয়ান আছে, কিংবা রিটায়ার্ড আর্মি পার্সন আছে, বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক আছে, যারা ইয়ং তরুণ, যারা কাজ করতে আগ্রহী, এবং তাদের সবাইকে ডেকে নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।